সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি তোমরা পরিবারের সকলকে নিয়ে সকলে সুস্থ আছো, ভালো আছো। নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাস দেখছো, অনলাইন ক্লাসে দেওয়া বাড়ির কাজগুলো করছো। এই প্রত্যাশায় সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আমার নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের আলোচনা। গত ক্লাসে ভূগোল ও পরিবেশ বিষয়ের ষষ্ঠ অধ্যায়ে পৃথিবীর বায়ুমণ্ডলের সমুদ্র তলদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছিল। আজ আমরা আলোচনা করব সমুদ্র স্রোত। ষষ্ঠ অধ্যায়ে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতটা কি, সমুদ্র স্রোতের কারণ কি এবং বৃহৎ একটা সমুদ্র স্রোতের বিস্তারিত আলোচনা আজ আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমুদ্র স্রোতের আলোচনায় আমরা দেখতে গেলে আমাদের প্রথমে যেটা আসে, সমুদ্র স্রোতটা কি। সমুদ্রের পানি এক স্থান থেকে আরেক স্থানে নিয়মিতভাবে স্থানান্তরিত হয়। এই পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটাই হলো সমুদ্রের পানি, সমুদ্র স্রোত। সমুদ্রের পানি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়াটা হলো সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোতের উষ্ণতার তারতম্য অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে। উষ্ণতার তারতম্য অনুসারে দুই ভাগে ভাগ করা হয়েছে, শীতল স্রোত ও উষ্ণ স্রোত। শীতল অর্থাৎ কিছু কিছু স্রোত আছে ঠান্ডা, তাকে আমরা শীতল স্রোত বলি, যেগুলো সমুদ্রের তলদেশেই প্রবাহিত হয় বেশি, অন্তঃপ্রবাহ। দ্বিতীয় আছে উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতটা যে স্রোতের পানি উষ্ণ গরম অনুভূত হয়, যেটা সমুদ্রের পৃষ্ঠভাগ দিয়ে প্রবাহিত হয়। সমুদ্রের পৃষ্ঠভাগ দিয়ে প্রবাহিত হয়। তাহলে আমরা সমুদ্র স্রোতটা কি দেখলাম, সমুদ্র স্রোতের উষ্ণতার তারতম্য অনুসারে দুই ভাগে ভাগ করা আছে সেটা দেখলাম। তো সমুদ্র স্রোত কেন হয় সেটা আমাদের জানতে হবে। সমুদ্র স্রোত কেন হয়? আসলে সমুদ্র স্রোতের অনেকগুলো কারণ আছে। প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। আমরা শিক্ষার্থীবৃন্দ, আমার হাতে এটা দেখতে পাচ্ছ গোলক, যেখানে এই পৃথিবীর বিভিন্ন দেশ, মহাদেশ, সাগর, মহাসাগরের অবস্থান দেখানো হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা, এটা উত্তর আমেরিকা মহাদেশ, এই দক্ষিণ আমেরিকা মহাদেশ। এ পাশে এসে আমরা দেখতে পাচ্ছি আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ। তাহলে এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ এর মাঝে যে বিশাল সমুদ্র জলরাশিটা রয়ে গেছে, এটাকে বলা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আমরা সমুদ্র স্রোতের বর্ণনা, এই আটলান্টিক মহাসাগরীয় যে সমুদ্র স্রোতটা আছে সেটার বর্ণনা আজ আমরা করব। তো এর পূর্বেই আমরা আগে দেখি সমুদ্র স্রোত কেন হয়, কারণ কি। সমুদ্র স্রোতের প্রধান কারণ আমি বলেছি বায়ু প্রবাহ। এই বায়ু প্রবাহের কারণে সমুদ্রের পানি নিয়মিতভাবে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হয়, এটা সমুদ্র স্রোত। তো এই সমুদ্র স্রোতের যে কারণগুলো আছে আমরা ধারাবাহিকভাবে একটু বর্ণনা করি। বায়ু প্রবাহের সাথে আরও অনেকগুলো কারণ রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সমুদ্র স্রোতের কারণ নিয়ত বায়ু প্রবাহের আলোচনায় আমরা দেখেছিলাম নিয়ত বায়ু প্রবাহ কি। সারা বছরে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহ একই দিকে প্রবাহিত হয়, বায়ু প্রবাহের গতি তারতম্যের কারণে সমুদ্রের স্রোত সৃষ্টি হয়। সমুদ্রের পৃষ্ঠভাগের উপর দিয়ে যখন বায়ু প্রবাহ হয়, তখন বায়ু ঘর্ষণে সমুদ্রের পানি স্থানান্তরিত হয়। আর সমুদ্রের পানি যখন স্থানান্তরিত হবে, পৃথিবী পৃষ্ঠ এখানে পানির ভাগ, বায়ু প্রবাহের কারণে সমুদ্রের পানি যখন স্থানান্তরিত হবে, সেটাই সমুদ্র স্রোত।
আমরা দ্বিতীয় কারণটা দেখি, পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতি, আমরা জানি পৃথিবীর গতি দুইটা, আহ্নিক গতি আর বার্ষিক গতি। তো আহ্নিক গতিটা কি? এই পৃথিবী নিজ অক্ষের উপরে প্রতি 24 ঘন্টায় একবার আবর্তন করাকে আহ্নিক গতি বলে। তো এই পৃথিবী আমরা দেখি, এটা যখন এভাবে ঘুরবে, এই পৃথিবী পৃষ্ঠভাগের উপরে যে পানি রাশিগুলো আছে, জল রাশিগুলো আছে, এটা অবশ্যই পৃথিবী ঘোরার সাথে সাথে অবশ্যই পানি রাশির কি একটা মানে টানের সৃষ্টি হবে, স্থানান্তরিত হবে। এই স্থানান্তরিত টানের কারণেই পানি এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হচ্ছে। এই আহ্নিক গতির ফলে পৃথিবী ঘূর্ণায়নের ফলে, আহ্নিক গতির ফলে পৃথিবীর যে ঘূর্ণায়ন হচ্ছে, এর ফলে আমাদের সমুদ্রের পৃষ্ঠের পানি স্রোত তৈরি হচ্ছে। আমরা তৃতীয়টা দেখি সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য। সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য, সমুদ্রের পৃষ্ঠভাগের উপরে তাপমাত্রা সমস্ত জায়গায় একরকম নয়। নিরক্ষরেখা বরাবর সূর্য নিরক্ষরেখা বরাবর সূর্য লম্বলম্বীভাবে কিরণ দেয়। সূর্য যখন লম্বলম্বী যেখানে কিরণ দেবে, সেখানে যদি সমুদ্র পৃষ্ঠভাগ থাকে, তাহলে অবশ্যই সেই জায়গার পানি উষ্ণ হবে। আচ্ছা, তো আবার মেরু অঞ্চলে, পৃথিবীর দুই মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, মেরু অঞ্চলে সূর্যের কিরণ এখানে লম্বলম্বীভাবে দেয়, এখানে তির্যকভাবে দেয়। দুই মেরু অঞ্চলে সূর্যের কিরণ কম থাকে। তাহলে সমুদ্র জলের তাপমাত্রা যেখানে সূর্যের অপেক্ষাকৃত নিকটে এবং লম্বালম্বীভাবে কিরণ দিচ্ছে, সেখানে তির্যকভাবে কিরণ দিচ্ছে, সেখানে সমুদ্রের পানি উষ্ণ থাকবে। যেখানে আড়াআড়িভাবে সূর্যের কিরণ দিবে এবং দুই মেরু অঞ্চলে সূর্যের পানি, সমুদ্রের পৃষ্ঠের পানি শীতল থাকবে। তাহলে এই সমুদ্র জলের তাপমাত্রা যেখানে শীতল, যেখানে উষ্ণ, তাহলে উষ্ণ জায়গা থেকে শীতল জায়গা এবং শীতল জায়গা থেকে উষ্ণ জায়গায় সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হবে, এভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি হবে। সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য, আমরা জানি সমুদ্রের জলের লবণাক্ততা আছে। এই লবণাক্ততা পার্থক্যের কারণে সমুদ্রের পানি উঠানামা করে। কেমন? কম লবণাক্ত এলাকা এবং অধিক লবণাক্ত এলাকার পানি যখন থাকে পাশাপাশি, অধিক লবণাক্ত এলাকার পানি, কম লবণাক্ত এলাকার পানি, এক পানি আর পানির একটা অধিক লবণাক্ত পানি নিচেই চলে যায়। এইভাবে পানির গতির সৃষ্টি হয়। এই গতির কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। আমরা দেখি মেরু অঞ্চলের সমুদ্রের বরফ গলন। মেরু অঞ্চল, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি এটা উত্তর মেরু, দক্ষিণ মেরু। এই মেরু অঞ্চলে যে শীতল তাপমাত্রা কম এবং শীতল আবহাওয়া বিরাজ করে, এখানে বরফ আছে। দক্ষিণ মেরুতে তো অ্যান্টার্কটিকা মহাদেশ, বরফাচ্ছন্ন দেশ। তো এই দুই মেরু অঞ্চলের বরফ যখন গলে গিয়ে সমুদ্রের পানির উচ্চতা বাড়ে, তো মেরু অঞ্চলের বরফ গলে যখন নিচের দিকে প্রবাহিত হয়, তখন পানির একটা গতি তৈরি হয়। এই কারণে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের গভীরতার তারতম্য, সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ভূখণ্ডের অবস্থা, সমুদ্রের স্রোতের সামনে যখন কোনো ভূখণ্ডের অবস্থান করবে, আমরা সমুদ্র আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত আলোচনা করতে গিয়েই ভালোভাবে বুঝতে পারবো। যখন স্রোতের সামনে কোনো ভূখণ্ডের অবস্থান করে, তখন বাধাপ্রাপ্ত হয়ে স্রোত দিক পরিবর্তন করে। অনেক সময় বাধাপ্রাপ্ত হয়ে একটা স্রোত থেকে একাধিক স্রোতের উৎপত্তি হয়। শিক্ষার্থীবৃন্দু, আমরা সমুদ্র স্রোতের কারণগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এ পর্বে আমরা দেখব আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোতের বর্ণনাটা কি। আটলান্টিক মহাসাগর সমুদ্র স্রোতের বর্ণনা দিতে হলে
আমাদের আগে আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোতের চিত্রটা অঙ্কন করতে হবে। আমরা প্রথমেই নিরক্ষরেখা এবং তার উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ 30 ডিগ্রি দুইটা উত্তর অক্ষাংশ এবং দক্ষিণ অক্ষাংশ রেখা অঙ্কন করার চেষ্টা করেছি। এটাকে বলছি 0 ডিগ্রি। দক্ষিণ আমেরিকার অংশ, এটা উত্তর আমেরিকার অংশ। গ্রিনল্যান্ড, আফ্রিকা মহাদেশ অংশ, ভূমধ্যসাগরের অংশ, ভারত উপমহাদেশ, বাকি অংশ আমার পাশে থেকে গেল। অস্ট্রেলিয়া মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ। আমরা এখানে স্থানগুলোর নাম লেখার চেষ্টা করি। আমরা দেখি দক্ষিণ আমেরিকার ল্যাব্রাডর উপকূল, ফকল্যান্ড উপকূল, ব্রাজিল, ব্রাজিল স্রোত, ভেনেজুয়েলা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আমরা স্রোতটা অঙ্কন করার চেষ্টা করেছি। এবার আমরা স্রোতের নামকরণগুলো করি, এরপরে বর্ণনায় আনবো। স্বল্প সময়ে কিছু স্যাম্পল দেখানো হচ্ছে। উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, উত্তর স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, এটাকে বলা হচ্ছে ল্যাব্রাডর স্রোত,
দক্ষিণ রেখাকৃত স্রোত, উত্তর রেখাকৃত স্রোত, এর মাঝে একটা স্রোত আছে দুই স্রোতের বিপরীত দিক, যেটা ঠিক নিরক্ষরেখার পার্টে প্রবাহিত হয়। এই স্রোতকে বলা হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আমরা দেখি এটা অ্যান্টার্কটিকা মহাদেশ। উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই দক্ষিণ মেরু অ্যান্টার্কটিকা মহাদেশ। স্রোতের উৎপত্তি কোথা থেকে হচ্ছে আমরা দেখি। দক্ষিণ মেরু থেকে শীতল স্রোত পৃথিবীর বায়ু প্রবাহের ঘূর্ণায়মান গতির কারণে স্রোতের উৎপত্তি হয়ে, শীতল স্রোতের উৎপত্তি হয়ে কোন দিকে যাচ্ছে আমরা দেখি। এটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, হালকা উত্তর দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, মেজার পূর্ব, হালকা উত্তর দিকে যাচ্ছে। এখান থেকে শুরু হয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হতে হতে আফ্রিকার দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে বাধাপ্রাপ্ত হয়। এর পূর্বে আমরা যেটা দেখেছিলাম সমুদ্র স্রোতের একটা কারণ ছিল ভূখণ্ডের অবস্থান। আমরা এবার দেখতে পাচ্ছি এই ভূখণ্ডের অবস্থানের কারণে নতুন আরো দুইটা স্রোতের উৎপত্তি হচ্ছে। আমরা এবার আসি অ্যান্টার্কটিকা মহাদেশ অথবা শীতল কুমেরু মহাদেশ থেকে শীতল স্রোত, যে স্রোত শাখাটি, শীতল স্রোতটি উত্তর পূর্ব দিকে প্রবাহিত হতে হতে দক্ষিণ আটলান্টিক মহাসাগর অতিক্রম করে দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। এই স্রোতকে বলা হচ্ছে কুমেরু স্রোত। এই স্রোত শীতল স্রোত, এটা শীতল স্রোত, কারণ শীতল অঞ্চল থেকে, মানে কুমেরু মহাদেশ থেকে শীতলটা উৎপত্তি হচ্ছে, এই জন্য স্রোতটা শীতল স্রোত। এই স্রোতটা দক্ষিণ আফ্রিকা পশ্চিম উপকূলে বাধা পেয়ে দুটি শাখায় বিভক্ত হয়। একটি দক্ষিণ আফ্রিকার বেঙ্গলের পাড় দিয়ে কোন দিকে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, উত্তর। বেঙ্গলের পাড় দিয়ে উত্তর দিকে প্রবাহিত হতে থাকে। বেঙ্গলের পাড় দিয়ে স্রোত প্রবাহিত হওয়ার সময় এই স্রোতের নতুন নাম ধারণ করে বেঙ্গুয়েলা স্রোত। স্রোতের প্রধান শাখাটি বেঙ্গুয়েলা স্রোত নাম ধারণ করলো। দুইটি শাখা উৎপত্তি হয়। আরেকটি শাখা দক্ষিণ আমেরিকার দক্ষিণ উপকূল দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে। ভারত মহাসাগরে প্রবেশ করল শীতল স্রোত। শীতল স্রোতটা বেঙ্গলের স্থান অতিক্রম করার পর স্রোতের উষ্ণতার পার্থক্য হতে থাকে। শীতল স্রোত ধীরে ধীরে উষ্ণ হতে থাকে। নিরক্ষরেখা যেহেতু নিরক্ষরেখা নিকটে প্রবাহিত হতে যাচ্ছে, উষ্ণ এলাকা দিয়ে তাই স্রোত, শীতল স্রোত উষ্ণ আকারে ধারণ করছে। এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রভাবে আবার বায়ু প্রবাহের কারণে স্রোতের দিক পরিবর্তন করে নিরক্ষরেখা দক্ষিণ উপকূল দিয়ে
দক্ষিণ নিরক্ষীয় স্রোত। নিরক্ষীয় রেখার দক্ষিণে অবস্থান করা স্রোতের নাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ নিরক্ষীয় স্রোত কিন্তু উষ্ণ স্রোত। আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলের পর থেকে স্রোতটা শীতল স্রোত উষ্ণ হতে হতে এখন পুরোপুরি উষ্ণ স্রোতে আকার ধারণ করেছে। এটা পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে দক্ষিণ আমেরিকা, ব্রাজিল, দক্ষিণ নিরক্ষীয় স্রোতটি দক্ষিণ আমেরিকা পূর্ব উপকূলে এসে স্থলভাগে বাধাপ্রাপ্ত হয় ব্রাজিলের নিকটে এসে। এখানে এসে স্রোতের নাম পরিবর্তন হয়ে নতুন নাম ধারণ করে, যেটাকে বলা হচ্ছে ব্রাজিল স্রোত। এই ব্রাজিল স্রোত উষ্ণ স্রোতটি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হতে থাকে। দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ফকল্যান্ডের নিকটে এসে আরেকটা স্রোতের সাথে মিলে ফকল্যান্ড স্রোতের নাম ধারণ করে। স্রোতটা পৃথিবীর আবর্তন গতির কারণে হালকা দিক পরিবর্তন করে পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে পূর্বের কুম্ভের স্রোতের সাথে মিশে যায়। এই বর্ণনা ছিল দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্রোতের মোটামুটি একটা বর্ণনা। আমরা এবার দেখি উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতের বর্ণনা। দক্ষিণ নিরক্ষীয় স্রোতের যে শাখাটি ব্রাজিল এখানে বাধাপ্রাপ্ত হয়ে যে শাখাটি উত্তর পশ্চিম দিকে প্রবাহিত নিরক্ষীয় রেখা অতিক্রম করে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে। নিরক্ষীয় রেখা অতিক্রম করে উত্তর আমেরিকার মহাদেশের পূর্ব উপকূল দিয়ে উপসাগরীয় পাহাড়ে প্রবাহিত হয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে। উপসাগরীয় পাহাড় দিয়ে প্রবাহিত উত্তর পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় স্রোতের নতুন নাম ধারণ করে, যেটাকে বলা হচ্ছে উপসাগরীয় স্রোত। উপসাগরীয় স্রোত গ্রিনল্যান্ডের দক্ষিণ উপকূল দিয়ে স্রোতটা প্রবাহিত হয়ে গ্রিনল্যান্ডের দুই পাড়ে দুটো স্রোত আসে, দুটো স্রোতকে বলা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। এই স্রোতের বাধাপ্রাপ্ত হয়ে স্রোতের দিক পরিবর্তন করে সোজা পূর্ব দিকে প্রবাহিত হতে থাকে। সেখান থেকে স্রোত আবার বায়ু প্রবাহের কারণে দিক পরিবর্তন করে ক্যানারি নামক স্থানে পাহাড়ে প্রবাহিত হওয়ার সময় ক্যানারি স্রোত নামে ধারণ করে। ক্যানারি স্রোতটি নিরক্ষরেখার 30 ডিগ্রি উত্তর অক্ষরেখার পাশে এসে দিক পরিবর্তন করে নিরক্ষরেখার উত্তর উপকূল দিয়ে সোজা পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে। এই এখানে স্রোতের নতুন নাম ধারণ করে, স্রোতের নাম হয় উত্তর নিরক্ষীয় স্রোত। নিরক্ষরেখার উত্তর পাড়ে স্রোত প্রবাহিত হওয়ার কারণে স্রোতকে বলা হয় উত্তর নিরক্ষীয় স্রোত। তাহলে উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ক্যানারি স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত। এই স্রোতটা যখন চক্রাকারে ঘুরতে থাকে, এর মাঝে বিশাল একটা বিভিন্ন ধরনের পদার্থ জন্মায় এবং শৈবাল জন্মে, যেটাকে বলা হচ্ছে শৈবাল সাগর। এখানে বলা হচ্ছে শৈবাল সাগর। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের সংক্ষিপ্তভাবে মোটামুটি সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোত কি, সমুদ্র স্রোতের কারণ এবং আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের বর্ণনা। আজ আমরা যে পর্যন্ত আলোচনা করলাম এগুলা বাসায় পড়ব, এই স্রোতটা অঙ্কন করব এবং এই সমুদ্র স্রোতের ফলে কিছু প্রভাব পড়ে, যেটাকে বলা হয় সমুদ্র স্রোতের ফলাফল, সেগুলো পড়ব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের ক্লাসের পর এই সমুদ্র স্রোতের কারণ, আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোতের বর্ণনা এবং সমুদ্র স্রোতের ফলাফল, এই বিষয়গুলো তোমরা বাসায় পড়বে। এখান থেকে বিভিন্ন প্রশ্ন নিজেরা করবে এবং উত্তর খুঁজে বাইর করবে। আরও যদি কোনো কিছু অসম্পূর্ণ থেকে যায় এবং মনের ভিতরে প্রশ্ন থাকে, তাহলে তোমরা আমার সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করবে, আমি তোমাদের বিষয়টা বুঝাই দেবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।